গঙ্গার দ্বিতীয় বৃহত্তম উপনদী বা ট্রিবিউটারি এই সোন নদী। এদিকে ট্রেন লাইন আছে, ওদিকে ট্রেন যাচ্ছে, আর এদিকে প্রচন্ড জ্যাম। 12টা বাজছে এখন ঘড়িতে, তাও চলছে কলা, এখানে আছে ব্রেড, আর আছে এখানে লিট্টি। 95 টাকা 22 পয়সা লিটার। ঝাড়খণ্ডের থেকেও কিন্তু ইউপিতে পেট্রোলের দাম আরও অনেকটাই কম। এখানে কারোর টাকার সমস্যা হলে কিন্তু এটিএম থাকলে টাকাও তুলতে পারবে। আইসিআইসিআই ব্যাংকের এটিএমও আছে দেখি। হাঁটতে হাঁটতে একদম গঙ্গার ঘাটের দিকে চলে এসেছি, আর আমাদের দোপাশে কিন্তু এখন যে আখাড়াগুলো আছে সেই আখাড়া বা আশ্রম তার পাশ দিয়ে যাচ্ছি। এই যে মানুষগুলো দেখতে পাচ্ছ, এরা সম্ভবত সারা রাত এখানেই থাকবে, মানে এদের থাকার গুড মর্নিং ফ্রম ঔরঙ্গাবাদ। ঘড়িতে সময় এখন সকাল 8টা। গতকালকের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই জানবে যে কিভাবে আমরা গাড়ির যে জ্যাম, সেই জ্যামের যানজট পেরিয়ে তারপর আমার নিজের গাড়ি সারিয়ে অনেক কষ্টে রাত 1টা নাগাদ আমরা এই ঔরঙ্গাবাদের এই হোটেলে এসে পৌঁছাই। মানে জাস্ট কিছু বলার নেই। কালকে প্রচণ্ড কষ্ট করে পুরো নো এন্ট্রি করে দিয়েছিল, সমস্ত গাড়ি জাম হয়ে গিয়েছিল, তাও কোনো রকমে কাটিয়ে কুটিয়ে এসেছি। কালকের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই জানবে, আর যারা না দেখেছো অবশ্যই বলবো কালকের ভিডিওটা একবার দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে বাড়ি থেকে কিভাবে আমরা ঔরঙ্গাবাদ পর্যন্ত এসেছি। তো আজকে এখন 8টা বাজছে সকালবেলায় আমরা রেডি হয়ে গেছি, এখান থেকে বেরোবো। এখান থেকে বেরিয়ে যার সামনে আছে সোন নদী, গঙ্গার সেকেন্ড লার্জেস্ট ট্রিবিউটারি সোন। তো সেটা পেরিয়ে দেহরি পর সাসারাম পেরিয়ে মোহনিয়া হয়ে আমরা যাব আজকে বারাণসী। তো বারাণসীতে লাঞ্চ টাঞ্চ করবো, মানে আমাদের যে গাড়িটা আছে 4 হুইলার সেটা সম্ভবত ওখানেই কোনো এক জায়গায় স্টে করবে, খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে যাব মহাকুম্ভের দিকে বা প্রয়াগরাজের দিকে। তো দেখা যাক কি হয় রাস্তায়, সমস্ত ডিটেলস সমস্ত ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করব। তো চলো ঠিক আছে, রাস্তায় একদম মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে কথা হচ্ছে। ওম নমঃ শিবায়। তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম, এখন যাব বাঁদিকে। হোটেল থেকে বেরিয়ে এই রোডটা ওল্ড জিটি রোড, এই রোডটাই কিন্তু সামনে গিয়ে NH-19 সাথে কানেক্ট হবে। তো চলো আগে NH-19 কানেক্ট করি, তারপর বাকিটা তোমাদের বলছি। এই মহাকুম্ভের সম্পর্কে তোমাদের একটুখানি ডিটেলে বলে দিই, যদিও কাল কিছুটা বলেছিলাম। যারা জানো তারা ঠিক আছে, ভালো কথা। যারা না জানো তাদের উদ্দেশ্যেই বলি যে এই মহাকুম্ভের মোট 6টি শাহী স্নান বা অমৃত স্নান আছে। এটা শুধুমাত্র যে মহাকুম্ভ তাই নয়, তার সাথে এটা অমৃত কুম্ভ বলা চলে। কারণ এই যে 6টা শাহী স্নান আছে বা অমৃত স্নান আছে, এই ডেটগুলিতে কিন্তু অমৃত আকার ধারণ করে এই ত্রিবেণী সঙ্গম। এর পিছনের যে ঐতিহাসিক যে কারণ বা পৌরাণিক, যে ঐতিহাসিক বলবো না, এটা পৌরাণিক একটা যে ঘটনা, সেটা হচ্ছে আমাদের সমুদ্র মন্থনের কথা আমরা প্রত্যেকেই জানি। তো সেই সমুদ্র মন্থন করার পর তো অনেক কিছুই সেই মন্থন থেকে উঠেছিল, তার মধ্যে অন্যতম যে অমৃতের যে কলস, সেই অমৃতের কলস উঠে এসেছিল। আর এটা একটা চুক্তি ছিল অসুর আর দেবতাদের মধ্যে, যে অমৃত সেখান থেকে উঠবে সেটা সমান ভাগে ভাগ হবে। তো দেবতারা কখনোই চায়নি যে সেটা অসুরদের মধ্যে ভাগ হোক।
তো সেই জন্যে সেই অমৃতের কলস নিয়ে পালিয়ে যাওয়া হয়, মানে ওষুধদেরকে না দেওয়ার কারণে। মানে দেবতারা চেয়েছিল যে ওষুধদেরকে একটিও কোনো অসুরকেই যেন অমৃত না দেওয়া হয়, সেই জন্যে অমৃতের যে কলস বা কলসি সেটা নিয়ে পালিয়ে যাওয়া হয়েছিল। তো সেই পালিয়ে যাওয়ার পর পিছনে ধাওয়া করেছিল অসুরেরা, 12 দিন ধরে ধাওয়া করেছিল পিছনে সেই অমৃতের পাওয়ার আশায়। আর দেবতাদের সেই 12 দিন আমাদের ভূপৃষ্ঠে 12 বছরের সমান। তাই এই 12 বছর অন্তর অন্তর কিন্তু এই পূর্ণকুম্ভ হয়। যদি এটা মহাকুম্ভ, সাধারণত পূর্ণকুম্ভ 12 বছর অন্তরই হয়ে থাকে। তো যখন পালিয়ে যাওয়া হয় এই 12 দিন ধরে, তখন সেখান থেকে 4টে ফোঁটা, মানে আকাশপথে যাওয়ার সময় 4 ফোঁটা 4 জায়গাতে পড়েছিল। সেটা তোমাদের গতকাল অর্থাৎ আগের ভিডিওতে বলেছি যে তার মধ্যে এই ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতীর যে সঙ্গম মিলনস্থল, সেখানে 1 ফোঁটা পড়েছিল। আর একটা পড়েছিল গঙ্গার উপরেই, সেটা হরিদ্বারে। আর পড়েছিল উজ্জয়িনীতে, আর পড়েছিল নাসিকে। এই 4টে জায়গাতে পড়েছিল। তার মধ্যে সব থেকে বড় কুম্ভ কিন্তু এই প্রয়াগরাজেই অনুষ্ঠিত হয়। সে পূর্ণ কুম্ভ হোক বা মহাকুম্ভ, মহাকুম্ভ তো প্রয়াগরাজেই হয়। যদিও আমাদের জীবদ্দশায় এই প্রথম মহাকুম্ভের যে ব্যাপারটা সেটা আমরা দেখতে পাচ্ছি স্বচক্ষে এবং সামিল হতে যাচ্ছি। আর এই যে কুম্ভ মেলাটা যেটা অনুষ্ঠিত হয়, এটাকে কিন্তু আগে মাঘ মেলা বলা হতো। আগে কিন্তু কুম্ভ মেলা এটার নাম ছিল না, আগে এর আসল নাম ছিল মাঘ মেলা। তারপরে নামকরণ হয় কুম্ভ। তো এইটা কিন্তু তিথি নক্ষত্র অনুযায়ী এই মেলাটা অনুষ্ঠিত হয়। মানে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতি, মানে কিছু গ্রহদের অবস্থান অনুযায়ী এই মেলাটা অনুষ্ঠিত হয়। আর যে 6টা শাহী স্নান বা অমৃত স্নান আছে, তার মধ্যে জানুয়ারির 13 তারিখ অর্থাৎ পৌষ পার্বণের দিন প্রথম স্নান হয়েছিল, যেটা আমরা পেরিয়ে এসেছি, সেটাতে আসতে পারিনি। দ্বিতীয় স্নান হয়েছিল মকর সংক্রান্তি অর্থাৎ তার পরের দিন 14 জানুয়ারি। আমরা যেটাতে সামিল হতে যাচ্ছি সেটা তৃতীয় স্নান অর্থাৎ মৌনী অমাবস্যা, আগামীকাল 29শে জানুয়ারি। এরপরে চতুর্থ স্নান আছে বসন্ত পঞ্চমী, যেটা আছে ফেব্রুয়ারির 3 তারিখ। তারপর আছে ফেব্রুয়ারির 12 তারিখে আছে মাঘী পূর্ণিমা। আর ষষ্ঠ স্নান বা সর্বশেষ স্নান হবে মাতা পার্বতী এবং মহাদেবের বিবাহকে সম্মান জানিয়ে, অর্থাৎ শিবরাত্রির দিন হবে 26 ফেব্রুয়ারি শেষ স্নান। আর এই যে 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 45 দিন কিন্তু এই মেলার সময়সীমা, অর্থাৎ 1.5 মাস ধরে এই মেলাটা কিন্তু চলবে। মানে আমাদের ভারতবর্ষে বলাটা ভুল হবে, গোটা বিশ্বের মধ্যে সবথেকে বড় গ্যাদারিং মেলা কিন্তু এটাই। এবছর প্রায় 45 থেকে 50 কোটি মানুষের সমাগম হয়েছে বা হতে চলেছে। মানে পার ডে প্রায় 1 কোটি 1.5 কোটির ওপর মানুষ কিন্তু এই মেলাতে যোগদান করছে। জানি না কতখানি স্নান করার সুযোগ পাবো, কিভাবে স্নান হবে কিছুই জানি না। জাস্ট এখন যাচ্ছি, কি করব কিছুই জানি না, কোথায় থাকবো সেটাও বলতে পারছি না। কারণ এখানে সবথেকে বড় সমস্যা থাকার, এখানে খাওয়ার কোনো সমস্যা হবে না, তার কারণ এখানে প্রত্যেকটা যে আখাড়া আছে সেই আখাড়া থেকে ভান্ডারা বিতরণ করা হয়, সাধারণ মানুষকে খাওয়ানো হয়। সেহেতু তোমরা যারা এখানে আসবে প্ল্যান করেছো তাদের বলবো খাওয়ার কোনো সমস্যা হবে না, কিন্তু সমস্যা যেটা হবে সেটা থাকার। এখন হোটেল ভাড়া এখানে আগুন, 5,000 10,000-এর উপরে সব হোটেল ভাড়া, তাই এখানে থাকার সমস্যা খুবই। আর যে আখাড়াগুলো আছে সেই আখাড়াগুলোতে কিন্তু সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না, তাদের
কোনো পাস ছাড়া, তাদের কাছে যদি সেই আখাড়াতে কোনো পাস থেকে থাকে প্রবেশ করার, বা সেই আখাড়ার কারোর সাথে যদি ঘনিষ্ঠ সম্পর্ক থেকে থাকে, তাহলেই কিন্তু সেই আখাড়াতে প্রবেশ করতে পারবে বা থাকতে পারবে। নচেত কিন্তু সাধারণ মানুষের জন্য খোলা ময়দান পড়ে আছে। এইটা নিয়ে যদি উত্তরপ্রদেশ সরকারের একটু ভাবা উচিত ছিল যে সাধারণ মানুষ কোথায় যাবে। সাধারণ মানুষের জন্য কিছু ব্যবস্থা যদিও করেছে, বাট সেটা নট এনাফ। মানে এত কোটি কোটি মানুষ তো এইভাবে ফাঁকা জায়গাতে থাকবে কোথায়, সেটা নিয়ে আরও ভালোভাবে চিন্তা ভাবনা করা উচিত ছিল। মানে যারা পূর্বের যে স্নান, সেই স্নান থেকে যারা বাড়ি ফিরেছে তাদের কাছ থেকে যেটুকু শুনেছি, এখন সেখানে গেলে হয়তো সেটা ভালোভাবেই চর্মচক্ষুতে দর্শন করতে পারবো, ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো যে সেখানের পরিস্থিতি কেমন। তো আপাতত আমরা এখন চলে এসেছি সোন নদী। সোন নদী এর আগেও অযোধ্যা যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। গঙ্গার দ্বিতীয় বৃহত্তম উপনদী বা ট্রিবিউটারি এই সোন নদী। যমুনার পরে এই সোন নদী ক্রস করছি আমরা এখন। জল একদমই নেই নদীতে, পুরো একদম গাছপালা ঘাস হয়ে আছে। তবে নদীটা প্রচুর চওড়া, এ মাথা থেকে ও মাথা প্রায় 2-3 মিনিট 4 মিনিট সময় লেগে যায় বাইকে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কতটা চওড়া। আর এদিকে রাস্তাঘাটের অবস্থা মোটামুটি, মানে অযোধ্যা যাওয়ার সময় 7-8 মাস আগে যেমন ছিল সেই রকমই। মানে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার অন্তর অন্তর কিন্তু ডাইভারশন আছে। এই যে দেখতে পাচ্ছ রাস্তার কাজ হচ্ছে ফ্লাইওভারের, যার জন্যে এই ব্যাপারটা কিন্তু তখনও ছিল, এখনও আছে। রাস্তা এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে সব রাস্তা কমপ্লিট হয়নি। এটা একটা খুব বড় সমস্যা। পুরো রাস্তা জ্যাম, মানে সাসারাম থেকে কিছুটা আসার পর প্রচণ্ড জ্যাম। জানি না এই জায়গাটা কোথায়, প্রচুর জ্যাম। আমি এখন পিছনে বসে আছি, ভাইকে দিয়েছি চালাতে, কারণ পুরো হাত ব্যথা হয়ে গেছে। একটু আগে এত জ্যাম ছিল, ওই জ্যামের মধ্যে ব্রেক আর ক্লাচ করে করে হাতের আঙুলগুলো একদম ব্যথা করে গেল। মানে এত জ্যাম কাটিয়ে কুটিয়ে আস্তে আস্তে, ওই জন্যকে ভাইকে দিয়েছি। ওই জন্যে আমি একটু পিছনে বসি। রাস্তা ফাঁকা হচ্ছেই না, ওই 1-2 কিলোমিটার ফাঁকা হচ্ছে, আবার জ্যাম। এত বড় বড় লেন, ওদিকে একটা লেন, তার পাশে একটা সার্ভিস লেন, এদিকে একটা সার্ভিস লেন, তা সত্ত্বেও প্রচুর জ্যাম হচ্ছে। এখন সামনে আছে মোহনিয়া। এই জ্যামের জন্য আমাদের জানি না কটার মধ্যে পৌঁছবো। এই কুম্ভ মেলায় এসে কোনো কিছুই টাইম মতো হচ্ছে না। আসলে এত জ্যাম যে জ্যামের জন্য টাইম কি বলবো, মানে গড়গড়িয়ে এগোচ্ছে, কিন্তু আমরা এগোতে পারছি না। তো
বাইক নিয়ে যদি তোমরা আসো তাহলে সেইভাবে প্রিপারেশান নিয়ে এসো, যা টাইম তোমরা ভেবেচিন্তে আসবে সেই টাইমে কখনোই পৌঁছাতে পারবে না। এদিকে ট্রেন লাইন আছে, ওদিকে ট্রেন যাচ্ছে, আর এদিকে প্রচণ্ড জ্যাম। জানি না এটা জায়গাটা কোন জায়গা। তো গরম গরম লিট্টি আমরা দুটো নিয়েছি, জাস্ট টেস্ট করব। রাস্তার ধারে আমরা এখন মোহনিয়া থেকে পেরিয়েছি বারাণসী। এখান থেকে আর মোটামুটি 60 কিলোমিটার, ওই 1.5-2 ঘন্টা সময় লাগবে আর বারাণসী ঢুকতে। চলো, রাস্তার ধারে লিট্টি। ভাই যেহেতু পুরো ভেজ, সেহেতু ওর সাথে চোখা বা কিছু নেওয়া হয়নি, শুধুমাত্র র লিট্টিটাই আমরা নিলাম। আমাদের এখন ব্রেকফাস্ট চলছে, 12টা বাজছে এখন ঘড়িতে, তাও চলছে কলা। এখানে আছে ব্রেড আর আছে এখানে লিট্টি। লাঞ্চ এখন অনেক দেরি, এখন ব্রেকফাস্টটাই এখন সবে 12টার সময় আমরা করছি, সময় পেলাম। পুরো রাস্তা জামে জামে একদম পুরো শেষ। আর এখান থেকে বারাণসী মোটামুটি 55 কিলোমিটার এখনো। বারাণসী পৌঁছাই, তারপর দেখা যাবে কি করব। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আমরা অনেক আগেই কিন্তু ইউপিতে এন্টার করে গেছি, আর তার সাথে সাথে আমরা বারাণসীতেও কিন্তু ঢুকে গেছি। মানে জাস্ট সামনে আছে গঙ্গা নদী, আর গঙ্গা নদীর ওপারেই আছে বারাণসী, মন্দির নগরী বারাণসী। সব থেকে বড় কথা হলো এখনো পর্যন্ত গুগল ম্যাপ লাগাইনি, পুরো রোডটাই যেহেতু জানা, সেহেতু এখনো অবধি গুগল ম্যাপের প্রয়োজন হয়নি। এই হচ্ছে গঙ্গা, গঙ্গাতে কিন্তু জল আছে, মোটামুটি জল আছে। এই শীতকালীন যতটুকু জল থাকার প্রয়োজন মোটামুটি সেই হিসাবেই আছে। মা গঙ্গা। ঘড়িতে সময় দুপুর 2টো। এখনো পর্যন্ত বাড়ি থেকে 597, মানে মোটামুটি 600 কিলোমিটার রাইড করে এসে পৌঁছালাম বারাণসী, মন্দির নগরী বারাণসী। অলরেডি অনেক আগে আমরা ইউপিতে এন্টার করে গেছি, তার সাথে সাথে বারাণসীতেও এন্টার করলাম। মানে জাস্ট যে গঙ্গাটা দেখালাম, সেই গঙ্গা নদী ক্রস করে আমরা বারাণসী এন্টার করলাম। আর এই মহানগরীতে একবার আসার ইচ্ছা অবশ্যই আছে, এই বারাণসীতে, যেটা এককালীন নাম ছিল বেনারস, সেটাই এখন বারাণসী। তো এই বারাণসী মন্দির নগরীতে একবার আসার ইচ্ছা অবশ্যই আছে, একবার শুধুমাত্র অনলি এই বারাণস থেকে বা বারাণসী থেকেই ঘুরে যাব। আপাতত বারাণসীকে ক্রস করেই বেরিয়ে যাচ্ছি। তবে গতকাল থেকে আমরা দেখছি প্রচুর ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, 4 হুইলার এসছে, অনেক বাইকও এসছে বা অনেক বাইকারও এসছে। এমনি যারা সাধারণ মানুষ তারা অনেকেই বাইক নিয়ে এসছে, প্লাস অনেক বাইকার যারা আছে তারাও এসছে। আসতেই পারো, কোনো অসুবিধা নেই। তবে ওই যেটা বললাম, একটু মাথায় রেখে সব কিছু বিবেচনা করে তারপর এসো। লে বাবা, জলন খুব। ভাই গাড়ির যা নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেটগুলো দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে। মানে অনেকে অনেক জায়গা থেকে আসছে দেখছি। মানে এই মেলাটা এমনই একটা মেলা যে শুধুমাত্র ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকেই শুধু নয়, দেশের বাইরে থেকেও অনেকেই কিন্তু আসছে।
তবে রাস্তাটা সত্যি বারাণসীর পর থেকে রাস্তাটা খুবই সুন্দর, 4 লেনের রাস্তা, আর এই মিডিলটাতে পুরো বোগেনভেলিয়া গাছ লাগানো আছে, সত্যি দারুণ দারুণ লাগছে। এটা ইউপিতে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। ফুল কর দিজে 95 টাকা 22 পয়সা লিটার। ঝাড়খণ্ডের থেকেও কিন্তু ইউপিতে পেট্রোলের দাম আরও অনেকটাই কম, মোটামুটি হ্যাঁ জি 1350 কি 1400 টাকার মতো হয়তো ঢুকবে। 1450 টাকার তেল ঢুকলো। তো আমরা মেলার মধ্যে প্রবেশ করে গেছি, প্রচুর ধুলো উঠছে, মানে এত লোক পায়ে হেঁটে যাচ্ছে, ওই জন্যে মুখে মাস্কটা লাগিয়ে নিলাম। প্রচুর লোক এত ভিড়ের মধ্যে মানুষ এত পরিমাণে হেঁটে যাচ্ছে, ঢুকছে, প্রচুর ধুলো উঠছে। আমাদের মোটামুটি হেঁটে আসতে, গাড়ি রেখে হেঁটে আসতে সময় লেগে গেল প্রায় 1 ঘন্টার ওপর সময় লেগে গেল। কোন দিকে দিচ্ছে? এই সাইডে না, ডান সাইডে। এখানে কারো টাকার সমস্যা হলে কিন্তু এটিএম থাকলে টাকাও তুলতে পারবে। এখানে আইসিআইসিআই ব্যাংকের এটিএমও আছে দেখছি, মানে টাকার সমস্যা হবে না। হ্যাঁ এই যে পুলগুলো দেখছো, এই পুলগুলো টেম্পোরারি করা হয়েছে। এর তো ছোটোখাটো পুল, মানে গঙ্গার এপার ওপার কিন্তু অনেক বড় বড় পুল করা হয়েছে। আর আমরা যে নিচে দিয়ে এখন হেঁটে যাচ্ছি, এই যে এইগুলো দেখছো, এগুলো কিন্তু লোহার যে প্লেট, সেই প্লেট কিন্তু পাতা আছে এখানে নিচে, মানে এগুলোতে গাড়ি, বিভিন্ন রকমের যানবাহন, ওদের কোনো প্রয়োজনীয় যানবাহন যাওয়ার জন্য এগুলো সব প্লেট পাতা হয়েছে। মোটামুটি আধ ঘন্টা থেকে আমরা এখন আমাদের থাকার যে জায়গা, সেই থাকার জায়গাটা কিন্তু খুঁজছি। মানে সেক্টর 21-এ আছে এটুকু শিওর জানি, কিন্তু অ্যাকচুয়াল যে জায়গা সেটা এখন খুঁজছি, খুঁজে পাচ্ছি না। আর এখানে ম্যাক্সিমাম মানুষ দেখছি পুরো এখানে ফাঁকা, বলতে পারছি না, পুরো ফাঁকা গ্রাউন্ডে কিন্তু সব বসে আছে, মানে এভাবেই হয়তো রাত কাটাবে। এই যে দেখতে পাচ্ছ এই সাইডে অনেক মানুষ একদম পুরো ফাঁকার মধ্যে আছে, জানি না কীভাবে রাত কাটবে। আমরাও আধ ঘন্টা থেকে এখন খুঁজছি সেক্টর 21 কোথায়, এখন ফোনে ঠিক মতো পাচ্ছি না। হাঁটতে হাঁটতে একদম গঙ্গার ঘাটের দিকে চলে এসেছি। আর আমাদের দুপাশে কিন্তু এখন যে আখাড়াগুলো আছে, সেই আখাড়া বা আশ্রম, তার পাশ দিয়ে যাচ্ছি। আর এই যে মানুষগুলো দেখতে পাচ্ছ, এরা সম্ভবত সারা রাত এখানেই থাকবে, মানে এদের থাকার আস্তানা কিন্তু কিছুই নেই। সামনে আছে, ওখানে আছে গঙ্গা, একদম গঙ্গার ঘাটের দিকে আমরা চলে এসেছি। খুঁজে পাই তারপর দেখা যাবে। আমরা একদম পুরো গঙ্গার ধারেই চলে এসেছি। তো এই গঙ্গার ধারে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আছে, আর এদিকে প্রচুর মানুষ, একদম পুরো ফাঁকাতে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এরা জানি না কিভাবে সত্যি থাকবে, মানে পুরো ফাঁকার মধ্যে। আমরা এখন একটু বাইরে ঘুরতে বেরিয়েছি। এখানে এসে প্রবেশ করে জ্যাকেটটা খুলে রেখে দিয়েছি। ভান্ডারাতে খাবার শেষ হয়ে গেছে, খাবার পাইনি। মোটামুটি টুকিটাকি খাবার খেয়ে এখন আজকের রাতটা পার করব। আর সকালে স্নান আছে। স্নান কটার সময় করবে? 3টে ভোরে। আচ্ছা, তো ভোরবেলায় 3টের সময় আমরা স্নান করব, কিন্তু আমার বড় ব্যাগ যেটা লাগে সেটা গাড়িতে পড়ে আছে, তো সেটাই আনার এখন ব্যবস্থা করতে হবে, সেটাই করব। কারণ তাছাড়া আমার কাছে কোনো কিছুই নেই, সমস্ত কিছুই আমার ওই ব্যাগে ভরা আছে। তো এখন 5-6 কিলোমিটার মনে হচ্ছে আবার আমাদেরকে যেতে হবে, জানি না কীভাবে যাব। টোটো অটো যদি পাই তাহলে, মানে আমরা যে আখাড়াটাতে বা আশ্রমটাতে আছি আর কি, সেখানে
প্লাগের ব্যবস্থা খুব মানে সীমিত, 2-4টে আছে, সেগুলো সব নিজের নিজের মোবাইল চার্জ দিয়েছে। তো আমার ক্যামেরার যে ব্যাটারি সেগুলো চার্জ দেওয়ার কোনো সিস্টেমই নেই। চার্জ কীভাবে দেবো জানি না, ভিডিও কতক্ষণ করতে পারবো সেটুকুও জানি না। মোবাইল তো এমনিতেই একটা মোবাইল অফ হয়েই গেছে, দেখা যাক কি হয়। এখানে আমার পিছনে যেটা দেখছো এটা শ্রী বৈদেহী ভবন শিবির, এখানে আমাদের আজকে রাত্রিবাস। আর তার ওইখানটাতে কোণে ভান্ডারা চলছে, তো ভান্ডারার যা লাইন তাতে মোটামুটি আজকে রাত 12টা-1টা হয়ে যাবে পেতে। তো সেই জন্যে সেখানে আর খাওয়া দাওয়া করলাম না, টুকটাক খাবার কিছু খেয়ে নেবো। যাই হোক, ভান্ডারা আজকে কপালে নেই সেইভাবে।